हेलो एवरीवन अस्सलामु अलैकुम दिस इज श्रावण आज के आलोचना करब এইচএসসির বাংলা প্রথম পত্র গদ্য অপরিচিতা। অপরিচিতা লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, গল্প গুচ্ছ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। অপরিচিতা গল্পটি সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। অপরিচিতা একটা মেয়ের নাম, ওর নাম কল্যাণী, ওর বাবার নাম ডাক্তার শম্ভুনাথ সেন। অন্যদিকে অনুপমের বয়স 27 বছর। অনুপম MA পাস। অনুপমের বিয়ের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। অনুপমের বাবা নেই। অনুপমের বাবা অনুপমের বাবা ছিল উকিল। অনুপমরা প্রথম গরিব ছিল। ওর বাবা ওকালতি করে, দুর্নীতি করে খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যায়। অনুপম ছিল সাধারণত ব্যক্তিত্বহীন, এই জন্য স্কুলের শিক্ষক তাকে সাধারণত মাকাল ফল হিসাবে গণ্য করা হতো। বলতো মাকাল ফল মানে কি, যে ফলটা দেখতে অনেক সুন্দর কিন্তু খাইতে ভালো না, মানে কোনো কাজে লাগে না। অনুপম দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু কোনো কাজে ছিল না, কোনো জায়গায় সিদ্ধান্ত নিতে পারতো না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারতো না। সহজ কথা, সে ছিল একটা অপদার্থ। অনুপমকে স্কুলের শিক্ষক দুইটা কথা বলতো, 1 নম্বরে মাকাল ফল, 2 নম্বরে শিমুল ফুলের সাথে তুলনা করত। অনুপমের বাবা ছিল না, অনুপমের মামা, এবং অনুপমের মা ছিল অনুপমের প্রধান গার্ডিয়ান। অনুপমের মামা অনুপম থেকে 6 বছরের বড়। এদিক দিয়ে আরেকটু কথা বলি, অনুপমের একটা পিস্তুতু ভাই ছিল, ওর নাম ছিল বিনু দাদা। এই বিনুদা ছিল সহজ সরল টাইপের মানুষ, সাধারণত একটু পোস্ট করে। অনুপমের মামা ছিল লুবি প্রকৃতির। অনুপমের মামা চাইতো সবসময় যে ওর ভাগিনাকে বিয়ে করাবে, ওই পরিবারে বিয়ে করাবে যেই পরিবার সাধারণত অনুপম থেকে একটু গরিব, কিন্তু আবার চাইতো যে বেশি পরিমাণে যৌতুক নিবে। কল্যাণীর সাথে যখন অনুপমের বিয়ে ঠিক হয়, এখানে একটা ক্যারেক্টার আছে হরিশ সম্পর্কে বলি। হরিশ অনুপমের বন্ধু। হরিশ কানপুরে থাকে, ওইখানে হরিশ চাকরি করে। হরিশ ছিল হাস্যরহস্য মানুষ, যে কোনো মানুষের সাথে সহজে মিশতে পারত, সবার সাথে অনেক বেশি মজা করত। অনুপমের মামা হরিশকে অনেক বেশি পছন্দ করত। এখন এই যে অনুপমের সাথে কল্যাণীর বিয়ে ঠিক হয়েছে, অনুপম কিন্তু কল্যাণীকে দেখে নাই। হরিশ আইসা অনুপমকে বলে, দোস্ত মেয়েটা না অনেক খাসা। বন্ধুরা যে এরকম বলে, আরে জিনিস একটা অনেক সুন্দর, মেয়েটা না অনেক খাসা। তখন এই অনুপম তো কোনোদিন কখনো মেয়েদের দিকে তাকাই নাই। ওই যে ওর না দেখে ওর প্রেমে পড়ে গেছে, টু ফল ইন লাভ, মানে প্রেমে পড়া, প্রথম না দেখে প্রেমে পড়ে গেছে। শয়নে স্বপনে নিশি জাগরণে সব সময় কল্যাণীর কথা। অনুপমের মামা ছিল অনেক লোভী, সে সবসময় চাইতো ভাগিনাকে বিয়ে করাবে ওই পরিবারে, যে পরিবারের মূলত তাদের থেকে একটু গরিব, যাতে এই বাড়িতে আইসা সবসময় মাথা নিচু করে রাখে। কিন্তু অন্য দিক দিয়ে আবার সে দেখতো কি বেশি পরিমাণে যৌতুক নিবে। এখন অনুপমের যে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে বাড়িতে যাবে, যখন বাড়ি থেকে পৌঁছানোর পরে অনুপমের মামা খুশি হতে পারলো না। কারণ অনুপমের মামা চেয়েছিল বিশাল বড় একটা প্যান্ডেল হবে, তারপরে ডাক্তার শম্ভুনাথ সেন বিলাসবহুল আয়োজন করবে, ভালো পোশাক পরবে। কিন্তু আয়োজন ছিল নর্মাল, এবং ডাক্তার শম্ভুনাথ সেন একবারে সাধারণ সিম্পল পোশাক পরছিল। এই জন্য অনুপমের মামা এটা দেখে খুশি হইতে পারে নাই। তারপরে বিয়ে বাড়িতে অনুপমের মামা এদিক দিয়ে কি করছে, একটা শেকরা নিয়ে যায়। শেকরা মানে কি, ওই স্বর্ণকার, সহজ কথা, যারা স্বর্ণ পরখ করে, শেকরা নিয়ে গেছে ওই বিয়ে বাড়িতে শেকরা নিয়ে যাওয়ার পরে ডক্টর শম্ভুনাথ সেনকে বলে যে আপনি যে যেই স্বর্ণগুলো দিবেন এগুলো নিয়ে আসেন, এগুলো একটু পরখ করে দেখবো, মানে চেক করবে আসলে। তখন বলল যে আপনারা যতটুকু স্বর্ণ চেয়েছেন তার চেয়ে বেশি আছে, পরখ করার দরকার নেই। তারপরও অনুপমের মামা বলে না, তাও একটু চেক করে দেখি। এখন পুরা ভরা মজলিসে বিয়ে বাড়িতে স্বর্ণগুলো দাঁড়িপাল্লা মাইপটা চেক করে, তাহলে জিনিসটা কেমন দেখা যায়। আমাদের এলাকায় যদি এরকম হয় তাহলে মানুষ কি করবে, তখন এর মাইপা দেখে কি যতটুকু স্বর্ণ চেয়েছিল তার চেয়ে বেশি স্বর্ণ আছে। তারপরে ওই ফাঁকে ডাক্তার শম্ভুনাথ সেন
কিন্তু না, ওই ফাঁকে না। তারপরে আবার অনুপমের মামা বলে স্বর্ণগুলা দেখতে পিতলের মতো মনে হয়, আসলে কি স্বর্ণ অরিজিনাল স্বর্ণ কিনা কষ্টিপা দরদা একটু গইসা দেখেন তো। তখনও ডাক্তার শম্ভুনাথ সেন বলছিল না গইসা দেখার দরকার না, এই স্বর্ণগুলা অনেক আগিলা দিনের স্বর্ণ, এটার মধ্যে খাদের পরিমাণ খুব কম, তাও চেক করেন। চেক করে দেখে কি এটা বিলাতিয়া স্বর্ণকার বলে এটা বিলাতি স্বর্ণ, এটা খাদের পরিমাণ খুব কম এবং স্বর্ণটা অনেক ভালো স্বর্ণ। ওই ফাঁকে ডাক্তার শম্ভুনাথ সেন অনুপমের কাছে যায় বলে যে বাবা তোমার মামা যা শুরু করছে আমার মান সম্মান কিছুই রাখলো না। আর অনুপম ছিল কেমন, ওই যে প্রতিবাদহীন, করতে পারে না, ব্যক্তিত্বহীন। সে বলে আমার এখানে কিছু করার নেই, আমার মামা যা বলে সেটাই ঠিক। তারপরে এখন এই যে বিয়ে বাড়িতে ডাক্তার শম্ভুনাথ সেন কি করলো, কিন্তু এখানে একটা কথা আছে, এই যে কল্যাণীর বিয়ে ঠিক হয়েছে অনুপমের সাথে, কল্যাণীকে এক জোড়া ইয়ার রিং মানে কানের দুল দিয়ে আশীর্বাদ করেছিল। এই যে কানের দুলগুলা দিয়ে আশীর্বাদ করেছিল, ডাক্তার শম্ভুনাথ সেন কানের দুলগুলা আয়না বলে এইটা একটু পরখ করে দেখেন তো। যখন পরখ করে দেখে মূলত এটার মধ্যে স্বর্ণের পরিমাণ খুবই কম, খাদের পরিমাণ খুবই বেশি, অর্থাৎ যতটুকু স্বর্ণ দেওয়ার দরকার ছিল ততটুকু স্বর্ণ নেই। অর্থাৎ কি, নিজের বেলা 16 আনা, পরের বেলা 1 আনা, মানে এটা হলো অনুপমের মামার ক্ষেত্রে প্রযোজ্য। ডাক্তার শম্ভুনাথ সেন তো অনেক ভদ্র ছিল। ডাক্তার শম্ভুনাথ সেন অনুপমের মামাকে বলে, বেয়াই সাহেব এখন তো আপনাদের যাওয়ার সময় হয়েছে, আপনাদের গাড়িগুলো কোথায়? তখন অনুপমের মামা বলছিল, বেয়াই সাহেব আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বেয়াই সাহেব আপনি কি আমার সাথে মস্কারা করতেছেন? তখন ডাক্তার শম্ভুনাথ সেন বলে, বেয়াই সাহেব আমি কি আর মস্কারা করব, যা করার তো আপনি করলেন। তখন এই যে বিয়ে বাড়িতে বিয়েটা ভেঙে গেল। এখানে কিছু কিছু প্রশ্ন আছে পরীক্ষায় মূলত যেগুলো আসে। একে তো বরের হাট মুহার্গ, তার উপরে ধনুক বাঙ্গাপন, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। এটা মানে কি, ওই সময় সাধারণত ভালো উপযুক্ত পাত্র পাওয়া খুব কঠিন ছিল। যদিও উপযুক্ত পাত্র পাওয়া যায়, কিন্তু তাদের মধ্যে খুব বেশি পরিমাণে যৌতুক দিতে হতো। এটা অনেক একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে আবার এখান থেকে প্রশ্ন আসে, বেয়াই সাহেব আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? এটা কিন্তু আমি আগেও বলেছি, 2টা প্রশ্ন। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আজ আমাকে দেখলে মনে হয় আমি অন্নপূর্ণার কোলে গাজনের ছোট ভাইটি, এরকম একটা প্রশ্ন পরীক্ষা অনেক সময় আসে। অর্থাৎ সিদ্ধান্ত এখানে বোঝানো হয়েছে অনুপম নিজেকে ব্যঙ্গ করে কথাটা বলেছেন। কারণ কি, দেবী দুর্গার 2টা সন্তান, একটা হইল গণেশ, অন্যটা হইল কার্তিক। কার্তিক সবসময় মায়ের কোলে থাকে, কোনো কাজ টাজ করে না। ঠিক তেমনি অনুপমকে কার্তিকের সাথে তুলনা করা হয়েছে। কার্তিক যেমন কিছু করে না, ঠিক তেমনি অনুপমও কোনো জায়গায় ডিসিশন নিতে পারে না। আরেকটা প্রশ্ন আমার মনে পড়ছে, পরীক্ষা আসে, এই জীবনটা দৈর্ঘ্যের হিসাবেও বড় নয়, গুণের হিসাবেও বড় নয়। এখানে অনুপম নিজেকে সাধারণত তুচ্ছ করে এই কথাটা বলেছেন। কারণ কি, এই অনুপম নিজের বিয়েটা ভেঙে গেল, কিন্তু সে নিজে কিছুই করতে পারলো না, বয়সও বড় হয় নাই, গুণেও বড় হয় নাই। আবার মেন কাহিনীতে চলে আসি। এই যে অনুপমের বিয়েটা ভেঙে গেল, এখন এই অনুপম কেমন অপদার্থ ছিল, সে কোনো ধরনের প্রতিবাদই করতে পারলো না। এই জন্য মূলত তাকে মাতাল ফল হিসাবে গণ্য করা হয়। আর এই সাধারণত ওইখানে আমি হরিশ সাধারণত কানপুরে চাকরি করে কানপুরে থাকে। কারণ বিয়ে ভেঙে গেল, অনুপম এবং অনুপমের মা একদিন কানপুরে ট্রেনে উঠতেছিল। ট্রেনে যখন অনুপমের মা উঠলো, ওইটা দেখে যে অনেকগুলা মেয়ে একসাথে বসে বসে আড্ডা দিতেছে। তখন অনুপমের মা বলল, দেখো না এই যুগের মেয়েরা কেমন, আমরা কেমন ছিলাম। ওই সময় ওইখান থেকে কল্যাণী উইঠা অনুপমের মার কাছে একটা লাটেস টাইনাইনা দিল। দেওয়ার পরে অনুপমের মা বললো, এই মেয়েটা তো অনেক ভালো। অনুপমের মা বললে যে, মা তোমার নাম কি? যখন বলে কল্যাণী, তখন অনুপমের মা আর অনুপমের মনে একটা কেমন জানি একটু বাড়িতে ওঠে। কেমন, সাধারণত অনুপম জানে কল্যাণীর সাথে অনুপমের বিয়ে ঠিক হয়েছে, যার সাথে বিয়ে ঠিক হয়েছে ওর নাম কল্যাণী, কিন্তু কল্যাণী দেখতে কেমন অনুপম দেখে নাই। তারপরে যখন আবার জিজ্ঞাসা করা হলো, মা তোমার বাবার নাম কি? যখন কল্যাণী বলল আমার বাবার নাম ডাক্তার শম্ভুনাথ সেন, তখন অনুপম বুঝতে পারলো, আরে এই মেয়েটার সাথেই তো আমার বিয়ে ঠিক হয়েছিল, এত সুন্দর মেয়েটাকে আমি বিয়ে করলাম না। আবার অনুপম বিয়ের প্রস্তাব নিয়ে যায়, ডাক্তার শম্ভুনাথ সেন রাজি হয়, কিন্তু কল্যাণী রাজি হয় না। কল্যাণী মন স্থির করে আর কোনোদিন বিয়ে
বসবে না, কিন্তু বিয়ে বসবে না। আর যারা টাকার জন্য পড়াশোনা করতে পারে না তাদেরকে ফ্রি পড়াবে। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন যে এই যে কল্যাণীর বিয়েটা ভেঙে গেল, এটার জন্য দায়ী কে? অনেকে বলবে মা, অনেকে বলবে অনুপম। এই যে গল্পটা কিন্তু মূলত অনুপম বলছে, এই গল্পের কিন্তু কথক কিন্তু অনুপম। এখন অনেকে বলবে আসলে এই অনুপম, অনেকে বলবে যে মামা। আসলে অনুপম মামা কেউ দায়ী না, দায়ী একমাত্র ছিল যৌতুক। এই যৌতুকের কারণে আমাদের সমাজে অনেক মেয়েদের বিয়ে ভেঙে যায়। এটার মধ্যে অনেক সময় গো এবং গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আসে, আমি বারবার বলি বাংলার ক্ষেত্রে গো এবং গয়ের ক্ষেত্রে যে প্রশ্নগুলো আসে, ওই প্রশ্নগুলো সাধারণত কবির নাম এবং গল্পের নাম উল্লেখ করবেন, গো এবং গহ। এই মানে সাধারণত অপরিচিত গল্পে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা বলছেন, গো এবং গহ, এই কথাটা উল্লেখ করলে সহজে মার্কস বেশি পাবেন। আরেকটা কথা হলো, এটা হলো লাস্ট ফিনিশিং লেখক, এটাতে বোঝানো হয়েছে যৌতুক আমাদের সমাজে অভিশাপ, আমরা যৌতুক দিব না, যৌতুক নিব না, যৌতুক যারা দেয় অথবা যারা নেয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা আমার জীবনের ফার্স্ট ভিডিও। যদি আপনাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। কিপ ওয়াচিং মাই ভিডিওস টিল দেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।